সবাই একটু দেখেন, ফাইল থেকে নিউয়ে যখন যাব, নিউ ডকুমেন্টের একটা পপআপ চলে আসছে এখানে। এখান থেকে আমরা নামটা সেট করে দিতে পারি যে ডকুমেন্টের নামটা কি হবে। তো খেয়াল করেন সবাই, হ্যাঁ, আগে দেখেন তারপরে আপনার পিসিতে চেক করবেন। এখান থেকে প্রোফাইলটা কি রকমের সেটা আমরা ঠিক করে দিতে পারি। প্রিন্টের জন্য কাজ করব না ওয়েবের জন্য কাজ করব না কোনো অ্যাপের জন্য কাজ করব, সেগুলো এখান থেকে আমরা ঠিক করে দিতে পারি। প্রোফাইল থেকে আমরা ওয়েবের জন্য কাজ করব না প্রিন্টের জন্য কাজ করব সেই জিনিসগুলো আমরা ঠিক করে দিতে পারি। আর এখানে নাম্বার অফ আর্টবোর্ড কি জিনিস সেটা হয়তো আমরা ডকুমেন্টটা তৈরি করার পর দেখতে পাবো। আর আর্টবোর্ডের সংখ্যা, এখন জাস্ট এটা দেখেন যে কয়টা আর্টবোর্ড হবে সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি। এখানে একটা থাকে, আমরা চাইলে বেশি করতে পারি, 2টা 3টা করতে পারি। তারপরে আছে যে সাইজ, আমরা কাস্টম সাইজ এখান থেকে দিতে পারি যে কত সাইজ হবে। এখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে ওয়েবের জন্য। আর এখান থেকে আমরা কাস্টম করে দিতে পারি যে আসলে আমরা কতটুকু চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিতে পারি। আমরা যদি 1000 বাই 1000 একটা নিতে চাই, এখান থেকে সেটা করে দিতে পারি। এখান থেকে আমরা ইউনিটটা ঠিক করতে পারি যে আসলে কি ইউনিটে হবে। আচ্ছা, আর এখানে যেটা আছে ব্লিড জিনিসটা আমরা পরে আলোচনা করব। আর এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, এটা আমরা কালার মোডটা এখানে 8GB তে রাখবো না CMYK কে, আমরা অলরেডি জেনে গেছি না যে 8GB CMYK দুইটা মোড কালারের। আর এখানে রেজোলিউশন যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু দেয়া আছে, সেটা হচ্ছে আমরা যেটা ইউজ করি ওয়েবের জন্য 72 ইউজ করি সাধারণত, আর প্রিন্টের জন্য 300। এটুকু আপাতত জেনে রাখি, পরে হয়তো আমরা ডিটেলসটা জানবো। প্রিভিউ মোডটা ডিফল্টই রাখবো। তারপরে যদি আমরা ওকে করি, তাহলে দেখেন একটা চলে আসছে ডকুমেন্ট। দেখা যাচ্ছে? আচ্ছা, সবাই আনতে পারেন? দেখেন তো, একটু ট্রাই করেন, তারপরে কথাটা পরে বলি। এত স্লো কেন? এটার একটা শর্টকাট আছে, হ্যাঁ, Ctrl+N। শর্টকাট পরে শিখেন, আপাতত এটা দেখেন। এখান থেকে আর্টবোর্ডের সংখ্যা যদি আমি 2টা করি, এই জায়গাটা খেয়াল করেন, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা একটাতে ছিল না। খেয়াল করছেন? দেখেন যখনই আমি 2টা করতেছি এই কয়েকটা জায়গা অ্যাক্টিভ হয়ে গেছে। একটু নিয়ে আসবেন, দেখেন গ্রিড বাই রো, এটা কিন্তু নিজেও শেখা যায়। একটু যদি করেন, টুল টিপে দেখাবে যে গ্রিড বাই কলাম, এই জিনিসগুলো দেখে হয়তো বোঝা যাচ্ছে না যে আসলে কি হবে। এখানে যদি বাড়াই দেই, 6টা দিলাম। এখন যদি আমি বলি গ্রিড বাই রো, এটাতে আছে, এটাতে থাক, স্পেসিং হবে 20 পয়েন্ট করে, কলাম হবে 3টা। ওকে, যা আছে তা থাক। আমি একটু বানাই দেখি আসলে কি করতেছে। কি ছিল? গ্রিড বাই রো দিছিলাম, তাই না? গ্রিড বাই রোতে আসছে, কলাম ছিল 3টা কলাম তৈরি করছে। মানে ব্যাপারটা কি বোঝা গেছে কিভাবে কাজ করলো? এই জিনিসগুলা সাধারণত অনেক কাজ করার সময় এগুলা লাগে। ধরেন একটা লোগো বানাচ্ছি আমি, সেই লোগোটার হয়তো ভ্যারিয়েশন হবে 4-5টা, তখন হয়তো এক একটা ভ্যারিয়েশন এক একটা আর্টবোর্ডের মধ্যে আমরা রাখবো। ইনিশিয়ালি মানে সাধারণত জেনারেলি দরকার হয় না, একটা দিয়ে কাজ করা সম্ভব, কিন্তু এরকম ব্যবস্থাও ইলাস্ট্রেটরে করে রাখছে যে এইভাবে করতে চাইলেও করতে পারবেন। ওকে, এটুকু ক্লিয়ার? যখন প্রিন্টিং রিলেটেড কোনো কাজ করব, ব্লিড এবং তার সাথে আরেকটা কথা চলে আসে, সেভ জোন। ব্লিডটা হয় আমার ডকুমেন্ট মানে আর্টবোর্ডের বাইরে দিয়ে, সেভ জোনটা হয় আমার আর্টবোর্ডের ভিতরে। জিনিসগুলো আরেকটু পরে মানে ক্লাসে গেলে, রিলেটেড ক্লাসে যখন যাব তখন বুঝতে পারবো। জাস্ট আমি একটা হিন্টস দিয়ে রাখি, হয়তো যদি মিস হয়ে যায় তখন জিজ্ঞেস করবেন যে এটা বলার কথা ছিল। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ স্যার। ওকে,
আমরা শেপ কিভাবে বানাতে পারি সেটা দেখব। এখানে খেয়াল করেন, এটাকে বলা হয় শেপ টুল। শেপ টুলের মধ্যে অনেকগুলো টুল থাকে। আমরা এখানে যদি ক্লিক করি সেটা বের হয়ে আসবে, পরে ট্রাই করবেন, আপাতত দেখেন, ঠিক আছে? শেপ টুলের মধ্যে কি কি আছে একটু খেয়াল করেন। রেক্টেঙ্গেল টুল বলতেছে এটাকে, এটাকে বলতেছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, পরেরটা ইলিপস, পরেরটা পলিগন, পরেরটা স্টার, পরেরটা ফ্লেয়ার। ফ্লেয়ারটা আমাদের দরকার নাই, এটা আমরা দেখাবো না, ঠিক আছে? আর হচ্ছে প্রথমে আমি নিলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুলটা। রেক্টেঙ্গেল টুলটা দিয়ে সব টুলেরই বেসিক এটা একটু দেখে নেন, যে আমরা জাস্ট ড্র্যাগ করে শেপ আনতে পারতেছি, এবং যখন ক্লিক করব তখন একটা পপ আপ আসবে। আমরা এখান থেকে আমাদের যেই সাইজটা দরকার সেই সাইজ মতো আমরা একটা তৈরি করব। সাপোজ আমি 100x100 একটা রেক্টেঙ্গেল চাচ্ছি, এন্টার দিলাম, সেরকম একটা শেপ দিল। তো দুইটা ওয়েতে আমরা শেপগুলো ক্রিয়েট করতে পারতেছি, তাই না? যে একটা জাস্ট ড্র্যাগ করব যে কোনো, এটাতে আমার কিন্তু মেজারমেন্টটা ঠিক হবে না, কিন্তু আমরা যদি মেজারমেন্ট একদম অ্যাকুরেট করে কিছু বানাতে চাই তখন আমাদের এই জিনিসটা পপ আপ, জাস্ট ক্লিক করব, একটা টুলটা নিয়ে ক্লিক করব, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, পপ আপটা চলে আসবে। আচ্ছা, এই জিনিসটা CC15 যারা ইউজ করেন নাই বা আগের ভার্সনে যারা কাজ করছেন তারা হয়তো এটা দেখেন নাই। দেখেন এটা দুইটা অপশন আসতেছে এখানে, একটু খেয়াল করেন। যখন সিলেক্ট করব এই অ্যাঙ্করগুলা কিন্তু সিলেক্ট হচ্ছে, এবং ভিতর দিয়ে কিন্তু আরেকটা করে 4 কোণায় 4টা সার্কেল চলে আসছে, খেয়াল করা যাচ্ছে? আচ্ছা, আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে যে আমরা যখন স্কেলিং করব, এই জিনিসটা আজকে থেকে একটু মনে রাখেন, যে আমরা যখন একটা জিনিস সাইজ ছোট বড় করব, অবশ্যই শর্টকাটটা এখনই আমি বলে দিই, যেটা হচ্ছে যে শিফট না ধরে আমরা এই ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস 29টা ক্লাস করব, একটা ক্লাসেও যাতে এই ভুল না হয় এবং বাসায় যাতে এই ভুলটা না হয়, যে কোনো কিছু যখন ছোট করব অথবা বড় করব সেটা যাতে শিফট না ধরে কখনো না করি। আমার কথাটা কি বোঝা গেছে? ওকে, একটু দেখেন যে কি রকম হয়। আমি 100x100 একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, তার মানে এটা একটা স্কোয়ার ছিল, তাই না? স্কোয়ারটাকে আমি যদি শিফট না ধরে কোনো বাটন প্রেস করি নাই কিবোর্ডে, ছোট করতেছি, যেদিকে ইচ্ছা যাচ্ছে, তাই না? এখন এটা কি আমার কোনো স্কোয়ার না। কিন্তু যখন কিনা আমরা শিফট ধরে ছোট করব, একটা রেশিও অনুযায়ী এসে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? এখনো সে একটা স্কোয়ার। যে কোনো কিছুর ক্ষেত্রে শেপ বোঝা যাচ্ছে না, যখন আমরা ফটোশপে যাব, একটা ইমেজকে যদি এভাবে রেশিও ছাড়া ছোট বড় করি, একটা মানুষের ছবি সেটা যদি হয়, মুখটা চ্যাপ্টা হয়ে যাবে, হয়তোবা এই দিক থেকে চাপাবেন একদম চোখা হয়ে যাবে, যেগুলো আসলে আমাদের ডিজাইনিং, যে কি বলবো, কেউ দেখলে বলবে না যে শিখে কাজ করে। তো একদম সিলি মিস্টেক এই জিনিসগুলো করাই যাবে না, একটু মাথায় রাখবেন, হ্যাঁ? আচ্ছা, স্কেলিং এর ব্যাপারটা কিন্তু আমরা দেখলাম যে শিফট ধরবো, শিফট ধরলে একটা পয়েন্ট ফিক্স থাকতেছে, তাই না? যে পাশটা ধরতেছি তার বিপরীত কোণাটা ফিক্স থাকতেছে, খেয়াল করতেছেন? দেখেন একটু, যে এই পাশ থেকে বড় করলাম, এই কোণাটা ফিক্স ছিল, এই পাশ থেকে বড় করলাম, এই কোণাটা ফিক্স ছিল। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শিফট অল্টার যখন ধরবো সেন্টারটা ফিক্স থাকবে, শিফট অল্টার। তাহলে কি কি শিখলাম এখানে একটু দেখেন। শেপ বানানো দেখলাম, দুইভাবে শেপ বানানো যায়, তাই না? আরেকটা জিনিস শিখলাম যে শেপটা ছোট বড় কিভাবে করা যায়, সেটাও দুইভাবে করা যায়, শিফট ধরে, শিফট অল্টার ধরে। একটু সবাই আবার, হ্যাঁ, একটু খেয়াল করেন। তো বাইরেরটা দিয়ে আমরা স্কেলিং করলাম, ভিতরটা যখন ধরবো সে রেডিয়াস তৈরি করতেছে এজগুলাতে, খেয়াল করেন। মজা না এটা? যেটা আগে ছিল না। আগে করতে হলে কি করা লাগতো, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে নিতে হতো, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে সেটা রেডিয়াস তৈরি করতে হতো। কিন্তু এখানে সেই জিনিসটা লাগবে না আমাদের, চাইলে এটাকে আমরা একটা সার্কেলও বানিয়ে ফেলতে পারি।
যেহেতু একটা স্কোয়ার ছিল। আচ্ছা, এটা কিন্তু খুব ইজি, বুঝতে পারছেন না ব্যাপারটা? জাস্ট ভিতরেরটা ধরলেই হবে। আমরা রেক্টেঙ্গেল দেখলাম, এখন রাউন্ডেড রেক্টেঙ্গেলটা দেখি ম্যানুয়ালি কিভাবে হয়। যেটা আমি বললাম যে তৈরি করার স্টাইল কিন্তু দুইটা, যে আমরা ম্যানুয়ালি তৈরি করব, আর একটা হচ্ছে সরি এটা হলো মানে অটোমেটিক তৈরি করব, এটা ম্যানুয়ালি তৈরি করব। এখানে দেখেন একটা অপশন বেশি, তাই না? একটা অপশন বেশি চলে আসছে, সেটা হচ্ছে কর্নার রেডিয়াসটা। এখানেও যদি আমরা চাই যে 200 বাই 100 একটা শেপ তৈরি করব, রেডিয়াসটা হবে 12 আছে, আমি 15 করব, এন্টার দিলাম, একটা শেপ সে তৈরি করছে, যেটার উইডথ হচ্ছে 200, হাইট হচ্ছে 100, রেডিয়াসটা হচ্ছে 15। সেম প্রসেস কিন্তু, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নেই, যেটা হয়তো একটু পরে বলতাম, সেটা হচ্ছে যে কোনো টুলসেই থাকি না কেন, আমার হয়তো সাপোজ অনেক টুলসই আমরা শিখবো, সেই টুলসগুলো দিয়ে যেটা দিয়ে কাজ করি না কেন, আমরা একটা শেপ টুল দিয়ে কাজ করবো, আমরা পেন টুল দিয়ে কাজ করব, আমরা যে কোনো টুল দিয়ে কাজ করি না কেন, হয়তো বা গ্রেডিয়েন্টে যাব, আইড্রপারে যাব, অনেক কিছুতেই যাব, সব টুলস দিয়ে কাজ করা শেষে আমরা একটা ডিফল্ট টুল আছে ইলাস্ট্রেটরে, সেই টুলটাতে যে থাকবো সেটা হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে? যে কোনো টুলস, দেখেন আমি কি করতেছি, এই টুলসে ছিলাম, আঁকলাম আঁকলাম আঁকলাম, অনেকগুলো আঁকলাম, কিন্তু যদি আমি ডিফল্ট টুলটাতে না যাই, এটা আমি সিলেক্ট করতে পারতেছি না। সিলেক্ট করলাম, যেটা সিসিতে করা যেত না, কিন্তু যখন সিলেক্ট নাই তখন দেখেন নতুন একটা শেপই তৈরি করতেছে বারবার, মানে এটা একটা অসুবিধা। সেজন্য ডিফল্ট একটা টুলস আছে, সেই টুলসটাতে যেতে হবে। দেখেন এখন আমি আবার ফ্লেক্সিবলি যে কোনোটা আমি সিলেক্ট করতে পারতেছি, ড্র্যাগ করে সরাতে পারতেছি। ব্যাপারটা বোঝা গেছে? এই জিনিসটা যদি একটু আয়ত্ত করে নেন, দেখবেন যে কাজ অনেক ইজিয়ার হয়ে যাবে আপনার জন্য, মানে বিরক্ত মনে হবে না, বা মনে হবে না যে এই জিনিসটা দিয়ে কাজ করতে পারতেছি না কেন। আচ্ছা, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা কি বোঝা গেছে? ওকে ওকে, কোনটা আরেকবার দেখালে? ইলিপসটা দেখেন সেম, যে দুইটা ওয়ে বলছি। এখানে একটা জিনিস দেখেন, সবসময় যে আমার কি হবে, একটা ইলিপস যে আমার হাইট উইথ ঠিক হবে এরকমও না। এখানে হয়তো মনে হচ্ছে যে একটু গোল হয়ে গেছে, কিন্তু এটা কি সম্ভব, দেখেন এরকম হওয়া সম্ভব, এরকমও হওয়া সম্ভব। এগুলোতে আমরা ইলিপস বলতে পারি না, তাই না? সরি, ইলিপস সার্কেল বলতে পারি না, ইলিপস বলা যায় এগুলাকে। তো যেটা করা উচিত বা করা যায়, সেটা হচ্ছে যে কোনো শেপই, জিনিসটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে যদি শিফট ধরে আমরা আঁকি, একটা রেশিও অনুযায়ী যাবে। এটা কিন্তু অটোমেটিক যখন তৈরি করতেছি তখনই কিন্তু এই রেশিওটা ঠিক হয়ে যাচ্ছে। স্কেলিং এর একটা ব্যাপার বলছিলাম না, যে শিফট ধরে করলে একটা পয়েন্ট ফিক্স থাকতেছে, বাকি দিক থেকে বড় হচ্ছে, এটা কিন্তু সেই কাজটাই করতেছে। এখন আমরা যদি এটা করি, শিফট অল্টারে একটা বলছিলাম যে সেন্টারটা ফিক্স থাকবে, সেটাও কিন্তু হচ্ছে। মানে ওই থিওরিটা এখানেও অ্যাপ্লাই করা যাচ্ছে, যে স্কেলিং এ যে থিওরিটা বললাম, যে শিফট ধরে বড় করলে একটা কোণা ফিক্স থাকতেছে, আর শিফট অল্টার ধরলে সেন্টারটা ফিক্স থাকতেছে। এটা কিন্তু শুধু ইলিপসের জন্য না, সবগুলোর জন্যই, যেটা আগেই বললাম, যে বলতে ভুলে গেছিলাম। এই যে দেখেন শেপ কিন্তু তৈরি করতেছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, পলিগনটা হচ্ছে, পলিগন তো আমরা বুঝি, যেহেতু পলিগন মানে কি পাঁচটা কোণা থাকে, তাই না? এখানে 6টা কোণা, এটা তাহলে একটা হেক্সাগন। ডিফল্ট এটা একটা হেক্সাগন আসবে, কিন্তু যখন আমরা ওই পপ আপে যাব, সেখান থেকে আমরা কয়টা সাইড বা কয়টা এজ হবে সেটা আমরা দেখাই দিতে পারবো। এটা যদি রেডিয়াসটা হয়, কত দিব, 200 দেই, আর সাইডসটা দিব হচ্ছে 5 যদি দিই, তাহলে আমরা কিন্তু পলিগনটা পাবো, 5টা কোণা, তাই না? সর্বনিম্ন এখানে আমরা দিতে পারবো তিনটার বেশি দিতে পারবো না।
দুইটা দিয়ে তো কিছু হবে না, দুইটা এজ দিয়ে জাস্ট একটা সরল রেখা হবে, সেটা তো আসলে কিছু হয় না, তাই না? তো দেখেন দুইটার নিচে সে কাউন্ট করবে না, তিনটার নিচে সে কাউন্ট করবে না, তিনের নিচে সে যাচ্ছে না, তিনটা দিলে একটা সার্কেল তৈরি হবে, সরি ট্রায়াঙ্গেল তৈরি হবে। ওকে, এটার একটা শর্টকাটও আছে, সেটা হচ্ছে যে পলিগনে যদি যাই আমরা একটা জিনিস তৈরি করলাম, সরি ছেড়ে দিব না, হ্যাঁ ছেড়ে না দিয়ে আপ অ্যারো যদি দেই সাইডগুলা বা এজগুলা কমবে, ডাউন অ্যারো দিলে সরি ডাউন অ্যারো দিলে কমবে, আপ অ্যারো দিলে বাড়বে। একটু দেখে নেন পরে লিখেন, হ্যাঁ যেহেতু ভিডিওতে থাকতেছে কোনো সমস্যা নেই। আমার কথাটা কি ক্লিয়ার এবং কাজের সাথে মিলতেছে কি, যে আমি কিন্তু ছাড়ি নাই, এখনো ধরেই আছি, ছোট বড় এখনো করতে পারতেছি, এবং যদি আপ অ্যারো ডাউন অ্যারো দেই এজগুলা বা সাইডগুলা কমবে বাড়বে, তিনটার বেশি সরি তিনটার কমে সে যাবে না। ক্লিয়ার না? ওকে, আর যেটা ছিল সেটা হচ্ছে স্টার, স্টারও এভাবে বানাতে পারবো, সেটাও আমরা যদি আপ অ্যারো ডাউন অ্যারো দেই এটাও কমবে বাড়বে। এটা ক্লিক করে বুঝি নাই আমি, ক্লিক করে ধরে রাখবে। হ্যাঁ এটা আমি ছাড়ি নাই, ছাড়লে ওই আপ অ্যারো ডাউন অ্যারো কাজ করবে না। আপনি করার পরে আবার কি করতে চাই, বাড়াতে চাই না? করে ফেলার পর একসাথেই দেখে নেন, আমি একটা শেপ তৈরি করতেছি, ড্র্যাগ না করে যদি ছাড়ি সরি ছেড়ে যদি না দেই তাহলে আর কি কি করা যায়, যখন স্পেস ধরবো তখন আমি এটাকেও ড্র্যাগ করে সরাতে পারতেছি, আমি কিন্তু কার্সরটা ছাড়ি নাই, শেপটা বানানো অবস্থায় কিন্তু ছেড়ে দেই নাই, সেই অবস্থায় যদি স্পেসটা চাপি কিন্তু পুরো শেপটাকেই সরাতে পারতেছি। এখানে আমি আঁকতে নিছি না, এটা আমার এখানে দরকার না, আমার এটা এখানে দরকার বা এখানে দরকার, আঁকার অবস্থাতেই আমি এখানে সরাই নিতে পারি স্পেস চাপলে। স্পেসটা দিয়ে একটা কাজ হয়, সেটা হচ্ছে যে স্পেস চেপে চাপলে দেখেন হ্যান্ড টুলটা চলে আসে, এটাই ওখানে কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। হ্যান্ড টুল দিয়ে কি করা যায়, আমরা আমাদের এখানে যে ওয়ার্কস্পেস আছে, ওয়ার্কস্পেস না আসলে আর্টবোর্ডের বিভিন্ন জায়গায় যেতে পারি। কখন দরকার হয় এটা, যখন আমাদের অনেক জুম থাকে, তখন আমরা হয়তো হ্যান্ড টুল ইউজ করে এই শেপটাতে চলে আসতে পারি। এই শর্টকাটগুলো দেখানো হবে নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাইলে আরেকবার দেখেন, হ্যাঁ রেকর্ডিং এ ছিল না, আমরা একটা শেপ তৈরি করব ছেড়ে না দিয়ে, অল্টার যদি চাপি যেটা স্টার্টিং ছিল সেটাই আমার সেন্টার হয়ে যাচ্ছে, হ্যাঁ আর স্পেস যখন চাপবো তখন কি কাজ করবে সেটা আমরা টোটাল শেপটাই মুভ করতে। হ্যাঁ ড্র্যাগ করতে পারতেছি, ড্র্যাগ না আসলে আমরা সরাতে পারতেছি, Press- প্যান অ্যারাউন্ড বলা হয় এটাকে। ওকে, ব্যাকস্পেস চাপলে ডিলিট হচ্ছে, ডিলিট চাপলে ডিলিট হচ্ছে, এবং যখন এডিট মেনু থেকে যখন ক্লিয়ারে যাব সে ক্লিয়ার করে ফেলতেছে। এটা শুধু একটার জন্য না, নাম্বার অফ আইটেম থাকলে সেটার ক্ষেত্রেও হবে, যেমন অনেকগুলো আছে পুরা ভরে গেছে কোনো কারণে, অনেক কিছু আছে যেটা আমরা চাচ্ছি একসাথে রিড, এভাবে আমরা সিলেক্ট করতে পারি, তাই না? সব একসাথে বাইট থেকে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি, একটা একটা করে সিলেক্ট। তো একটা একটা করে করতে গেলে কি হয় দেখেন, এটা সিলেক্ট করে যখন এটা সিলেক্ট করতেছি ওইটা আবার হারা যাচ্ছে, ওইটা আবার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা কি ছিল, শর্টকাট ছিল কন্ট্রোল এ, আমরা কিন্তু জেনারেলি ইউজ করি এটা, তাই না? এখানেও সেটা অ্যাপ্লিকেবল, কন্ট্রোল এ দিব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপরে ওই তিনটা যে আমি অ্যাকশন দেখালাম যে কোনো একটা দিলেই সব ডিলিট হয়ে যাবে। করেন কালার সম্পর্কে অত বলবো না, জাস্ট কিভাবে অ্যাপ্লাই করা যায়, কালারটা কিভাবে আসে ইলাস্ট্রেটরে সেটা দেখাবো আমি। কালার নিয়ে আলাদা একটা ক্লাসই আছে, সেখানে আপনারা কালার ক্রিয়েশন এবং এর সম্পর্কে আরো অনেক ধারণা পাবেন, কালার মোড সম্পর্কে ধারণা পাবেন। ওকে, একটা শেপ নিলাম আমি, শেপ নেওয়ার আগে এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখা যাচ্ছে কি? আচ্ছা এটাকে কি বলতেছে দেখেন, নিচে যে সাদা অংশটা এটা বলছে ফিল, ফিল কালার। ইলাস্ট্রেটরে সাধারণত দুইভাবে কালার ফিল করা যায়,
কালার দেয়া যায় সেটা হচ্ছে ফিল কালার। একটা শেপ নেই যদি তাহলে বোঝা যাবে। শেপে কিন্তু দুইটা কালার আছে, এখন বোঝা যাচ্ছে না। দেখেন এটার কালার যদি আমরা চেঞ্জ করি, রেড করে দেই এবং স্ট্রোক যদি বাড়াই, এখন বোঝা যাচ্ছে, তাই না? তো বর্ডারে একটা কালার হচ্ছে, ভিতরে একটা কালার হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই দুইটা কালার হচ্ছে, দুইটা কালার আমার এখান থেকে দেখা দিচ্ছে যে কোনটাতে কি কালার আছে। এটা আমার ফিল কালার। দেখেন কার্সর নিয়ে আসলে টুল টিপে দেখাচ্ছে যে ফিল। আর এটাতে আছে হচ্ছে স্ট্রোক। বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। তো স্ট্রোক কালার এই দুইটা এখান থেকে চেঞ্জ করা যায়, বা এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা করি, ক্লিক করি, তাহলে এটা কি করতেছে, অল্টার করে সোয়াপ করে দিচ্ছে। আর এখান থেকে যেটা, এখানে আরেকটা ছোট্ট একটা অংশ আছে, খেয়াল করেন, এটা ডিফল্ট বলতেছে, তাই না? ডিফল্ট যদি যাবি, ডিফল্ট কালার হচ্ছে সাদা আর কালো। এটা হচ্ছে ফিলে রাখে সাদা, স্ট্রোকে রাখে কালো। এটা এখান থেকে আমরা চেক করলাম। শর্টকাটগুলো জেনে নেই। যখন এক্স চাপবো, এক্স চাপলে কি হয় দেখেন, এখান থেকে চেঞ্জ হচ্ছে কিন্তু। যেটা হচ্ছে যে যখন যেটা উপরে থাকে সেটা আসলে অ্যাপ্লাই করতে পারি আমরা। একটু খেয়াল করেন, এক্স চাপলাম, ফিল কালারটা উপরে চলে আসছে, দেখা যাচ্ছে কি? আবার যখন এক্স চাপবো, স্ট্রোকটা উপরে চলে আসছে, তাই না? ওকে, ধরেন এটা রেড আছে, আমি চাচ্ছি ডিফল্ট করব, কিবোর্ডে ডি চাপবো, আমি আবার ডিফল্টে চলে আসব। বা এটা ধরেন অন্য কিছু আছে, এই কালার আছে, এটা রেড আছে বা অন্য কিছু আছে, কিবোর্ডে ডি চাপবো, ডিফল্ট পজিশনে চলে আসব। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা কালার কিভাবে কত জায়গা থেকে দিতে পারি সেটা দেখেন। এখান থেকে কালার দিতে পারি, রেড কালার, বারবার রেড কালারই দিচ্ছি, তাই না? ব্লু হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, অরেঞ্জ হতে পারে। কালার এখান থেকে দিতে পারি। এটা ফিল ছিল, এটা স্ট্রোক। স্ট্রোক কালার অনেক কিছু হতে পারে। স্ট্রোকটা দেখা যাবে, স্ট্রোকটা যদি বড় করে দিই, স্ট্রোকটা বোঝা যাচ্ছে এখন, তাই না? স্ট্রোক যে কোনো কালার হতে পারে। এখান থেকে দিতে পারি। আরেকটা আছে, এখান থেকে দিতে পারি আমরা। যাদের এরকম দেখাচ্ছে তারা একটা কাজ করেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে শো অপশনস, এখান থেকে প্লেটটা পেয়ে যাবেন। যদি এটা এই ক্লাসের একটু দেখেন, হ্যাঁ, যে কালার এখান থেকে চেঞ্জ করলাম, এখানে কি দেখাচ্ছে, ফিলটা উপরে আছে, তার মানে আমি চেঞ্জ করলে ফিলটা চেঞ্জ হবে, ফিল কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? ফিল কালারটা চেঞ্জ হচ্ছে। যখন আমি স্ট্রোকটা উপরে নিয়ে আসবো, স্ট্রোক কালার চেঞ্জ হচ্ছে। কিছুটা এই জায়গাটার মতোই, কিন্তু এখান থেকে আমরা এখান থেকে যে আর জিবি মানে রেড গ্রিন ব্লুর ভ্যালুগুলো চেঞ্জ করে কালারটা চেঞ্জ করতে পারতেছি। এটা একটা সিস্টেমেটিক ওয়ে, বা যাদের কালার সম্পর্কে জ্ঞান বেশি বা যারা ভালো জানে তারা এই জিনিসগুলো ইউজ করে দিতে পারে। আর যারা আমরা কম বুঝি তারা এখান থেকে ইউজ করব, কালার দেখবো যে এটা এই কালার, এটা এই কালার। যখন আমরা জেনে যাব কোন ভ্যালু বা কোন কালারের ভ্যালু কত, সেই জিনিসগুলো দিয়ে বা এখান থেকে কালার ক্রিয়েট করা শিখবো, হয়তো কালারের ক্লাসটা করার পরে আমাদের কিছুটা আইডিয়া হবে, তখন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এই ছিল মোটামুটি কালার। তো আপনার সিলেকশন টুলের কাজটা হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট করে আমরা অনেক কিছু করতে পারি, যেমন সিলেক্ট করে আমরা ডিলিট করতে পারি। সিলেক্ট না থাকলে তো আমরা ডিলিট করতে পারি না, ডিলিট চেপে মরে গেলেও ডিলিট হবে না, তাই না? আচ্ছা, তো সিলেকশন টুল, আরেকটা কথা বলছিলাম যে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ডিফল্ট একটা টুল, যে ডিফল্টে আমরা যদি এটাতে থাকি আমরা কাজ করতে অনেক ইজি হবে, কাজ স্পিডি হবে, সব কিছুই হবে। যেমন একটা উদাহরণ দিছিলাম যে শেপ টুলে থেকে পরবর্তীতে আমি এটা সরাতে যাচ্ছি, সরতেছে না, আরেকটা শেপই তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের যে কোনো টুলেই কাজ করি না কেন, কাজ শেষ করে আমরা ডিরেক্ট চলে যাবো। এটার একটা শর্টকাট আছে ভি। এখানে বারবার যদি মাউস এখানে না আনতে ইচ্ছা করে জাস্ট ভি চাপবেন, শেপ টুল হয়ে যাবে, সরি সিলেকশন টুল হয়ে যাবে। দেখেন ভি চাপবো, শেপ সিলেকশন টুলে চলে আসছে। টাইপ টুলে ছিলাম, ভিতে গেলাম, এটা চলে আসলো। একটু চেক করে দেখবেন, উপরে নিয়ে আসলে নামটা দেখায় টুলের,
আর আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে আসার আগে এই যে এরকম করে ধরবেন, বাসায় গিয়ে ইনস্টল করে এরকম করে ধরবেন, ধরে ধরে দেখবেন যে কোন টুলগুলোর কি নাম, অ্যাটলিস্ট নামগুলো শিখে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে আমি বলবো সিলেকশন টুল, আপনি হয়তো এখানে খুঁজে পাচ্ছেন না কোথায় সিলেকশন টুল, তখন একটু আসলে এম্বারাসিং হয়ে যাবে। ওকে, সিলেকশন টুলের কাজ হচ্ছে এটা, সিলেক্ট করতে পারতেছি। আরেকটা জিনিস দেখাই দেই সাথে, সেটা হচ্ছে যে সিলেকশনটা আমি একটা জিনিস দেখাইছিলাম যে অনেকগুলো জিনিস কিভাবে সিলেক্ট করতে হয় কন্ট্রোল এ দিয়ে, তাই না? তো আমি চাচ্ছি এখানে 4টা আছে, আরো 2টা নেই, চাচ্ছি এখান থেকে 6টা আছে, 4টা সিলেক্ট করব বা 5টা সিলেক্ট করব, সবগুলো একসাথে নিলাম। 5টা সিলেক্ট করতে গেলে একটু কেমন যেন হয়ে যায়, তাই না? 6টাই সিলেক্ট হয়ে যায়, এরকম হচ্ছে, তাই না? সেক্ষেত্রে কি করতে পারি, আমরা শিফট ইউজ করতে পারি এখানে। দেখেন সবগুলো সিলেক্ট করে যদি একটাতে শিফট চেপে ক্লিক করি, এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে, সরালে দেখেন এটা আসতেছে না। আর একটু যদি ক্লিয়ার করি, একটা সিলেক্ট করলাম, শিফট চেপে যদি অন্যটাতে সিলেক্ট করি সেটাও সাথে সিলেক্ট হবে। শিফট চেপে ওইটাতে সিলেক্ট করব, যেটাতে সিলেক্ট করতেছি অ্যাড হচ্ছে সিলেকশনে। আবার শিফট চাপা অবস্থায় যদি যেটা অ্যাড হয়ে আছে সেটাতে আবার ক্লিক করি, সেটা আবার চলে যাচ্ছে আমার সিলেকশন থেকে, ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, তাই না? খুব ইজি, অনেক ছোট একটা জিনিস, বাট অনেক ইউজফুল, অনেক কাজের সময়। এই কাজটা কিন্তু আমরা সিলেকশন টুলে থেকেই করতে পারতেছি, তার মানে এটা একটা সিলেকশন টুলেরই কাজ। ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশনটা কই থাকে? এখানে থাকে, সিলেকশনের পাশেই। আর এটাকে অনেক সময় কি বলা হয়? ব্ল্যাক সিলেকশন, হোয়াইট সিলেকশন। দেখেন কালারের জন্য এটা ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার। ডিরেক্ট সিলেকশনের মধ্যে 2টা টুল আছে, একটা গ্রুপ সিলেকশন আর একটা ডিরেক্ট সিলেকশন। আমরা এই উপরটাই দেখব, এটা জেনারেলি কাজ করার জন্য গ্রুপ সিলেকশনটা না হলেও চলে, বা এটা বুঝাতে গেলে হয়তো আরো অনেক কিছু বুঝতে হবে। যদি আপনাদের এটা দরকার হয় কোর্সের শেষের দিকে বলবো, বা ইলাস্ট্রেটরের ক্লাস শেষ হওয়ার পরে বলবো। এখন বললে হয়তো অতটা ঢুকবে না মাথায়, অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসে বললে বুঝবেন না হয়তো। বুঝি নাই ভাইয়া। ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করে, নিয়ে আসলাম, বা শর্টকাট হচ্ছে এ। এখন আমার কার্সরটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, তাই না? যখন ডিরেক্ট সিলেকশনে ছিলাম ব্ল্যাক ছিল, এখন আসলাম হোয়াইট হয়ে গেল। কালারগুলো দেখে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় এখানে ক্লিক করবেন, চাপ করবে না, মানে কাজ করবে না, হয়তো কোনো কারণে ক্লিকটা অন্যখানে পড়ছে, তখন কিন্তু কার্সরের চেহারা দেখে বুঝে যায়, হ্যাঁ সাদা রং হয়েছে, হ্যাঁ এটা ডিরেক্ট সিলেকশনে আসছে, এখন আমি কাজ করতে পারি। ইনিশিয়ালি ক্লিক করলে কি হয়, পুরোটা সে সিলেক্ট করে ফেলে, তাই না? যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি ড্র্যাগ করে একটা কোণা সিলেক্ট করি, সে শুধু একটা কোণায় সিলেক্ট করবে। দেখেন একটু জুম করে দেখাই, এই মাথাটা দেখেন, এই অ্যাঙ্করটা দেখেন, অ্যাঙ্করটা একদম সলিড না? অ্যাঙ্কর হচ্ছে এইটা সলিড, মধ্যে কোনো ফাঁকা নাই। একটু খেয়াল করে মনে রাখেন যে কি রকম চেহারা ছিল। সরি, এই পাশের অ্যাঙ্করটা দেখেন, এখন এটাও সিলেক্ট হয়ে গেছে, সরি। জুম না করলেই অসুবিধা। একটু দেখেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ভরাট হয়ে গেছে। আর এটা দেখেন, এটা কিন্তু সাদা একটা অংশ বের হয়ে আছে, তাই না? জুম করি দেখেন, আরে বাবা, এই যে দেখেন এটা সাদা হয়ে আছে না? তো যেটা ভরাট হয়ে যাচ্ছে সেটাই সিলেকশনে আসতেছে, আর যেটা সাদা হয়ে থাকতেছে সেটা ডিসিলেক্ট, মানে এখনো সিলেক্ট হয় নাই। এই একটা অ্যাঙ্কর সিলেক্ট করে কি করতে পারি দেখেন, শুধু এই অংশটা আমরা সরাতে পারি। একটু ক্লিয়ার বোঝানোর জন্য জুম করে দেখালাম যে কিভাবে সিলেক্ট হচ্ছে, কিভাবে ডিসিলেক্ট হচ্ছে। দেখেন এটা সিলেকশনে আছে, এটা ভরাট হয়ে আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে একটু সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে? এটা আপনাদের সফটওয়্যারে একটু ট্রাই করে দেখতে পারেন, একটু পরে, এখন না, বলা শেষ করে নেই। এটা আমরা অ্যাঙ্কর সিলেক্ট করলাম, অ্যাঙ্কর সিলেক্ট করে সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারতেছি বা মুভ করতে পারতেছি।
এটাকে কি বলা হয়? রিশেপ করা বলা হয়। একটা শেপ ছিল, সেটাকে আমরা রিশেপ করতেছি, তাই না? বা কাস্টমাইজ করতেছি। ওকে, এটা কি করলাম যে একটা অ্যাঙ্কর, অ্যাঙ্কর জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার, তাই না? বোঝানোর জন্য একটু সময় দেন, হ্যাঁ। আচ্ছা, এটা দেখেন, এটা একটা কি লাইন টানছি, তাই না? এই লাইনটা হচ্ছে পাথ। দেখেন যখন সিলেক্ট করতেছি পাথ বলতেছে, তাই না? আর পাথটা কিন্তু যে দুইটা মাথায় জয়েন হয়েছে, তাই না? জয়েন্টটাকে দেখেন দুই কোণায় দুইটা অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর বলতেছি। অ্যাঙ্কর মানে হচ্ছে যে দুইটা পাথ এসে যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর। কারণ এখানে কিন্তু একটা জয়েন্ট তৈরি হবে। আমি যদি একটা পাথ আর একটা কোনো পাথ তৈরি করি, এখানে একটা জয়েন্ট তৈরি হবে, তাই না? জয়েন্ট কিন্তু এখানে তৈরি হবে না, কিন্তু এখানে তৈরি হবে। এখানেও হতে পারে, তখন এখানে একটা অ্যাঙ্কর তৈরি হবে। কিন্তু ইনিশিয়ালি একটা পাথের দুই প্রান্তে দুইটা অ্যাঙ্কর থাকে। এটা একটা যদি পাথ হয়, যেমন আনতেছি বলে দিচ্ছে এটা একটা পাথ, আর দুই কোণায় দুইটা অ্যাঙ্কর আছে। তো অ্যাঙ্করগুলো আমি সিলেক্ট যেমন করতে পারতেছি। আবার যদি এটাতে ফিরে আসি, আমি এটা দেখালাম জাস্ট কোনটাকে পাথ বলে কোনটাকে অ্যাঙ্কর বলে, এই জিনিসটা দেখানোর জন্য। অ্যাঙ্কর এই শেপটাতে যদি ফিরে আসি, এখানে আমরা কি সিলেক্ট করছিলাম মনে আছে? একটা অ্যাঙ্কর সিলেক্ট করছিলাম, তাই না? অ্যাঙ্কর সিলেক্ট করে জাস্ট অ্যাঙ্করটা সরাতে পারতেছি, এবং তার দুই পাশে যে দুই পাথের যে এই পাথের একটা জয়েন্ট ছিল, এই পাথের একটা জয়েন্ট ছিল, তারাও নড়াচড়া করতেছে। এখন আমি চাইলে এই পাথটা সিলেক্ট করতে পারি। মাঝখানে সিলেক্ট করলাম, এই পাথটা সিলেক্ট করলাম। এই পাথের সাথে কি আছে? দুই পাশে দুইটা অ্যাঙ্কর আছে, তাই না? এখন আমি যদি এটা মুভ করি, দেখেন, সরি, এটা মুভ করলে দুই পাশে দুইটা অ্যাঙ্কর সহ নড়তেছে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? এই জিনিসটা দেখালাম যে দুই পাশে দুইটা অ্যাঙ্কর ছিল, এই পাথটা সিলেক্ট করলাম মানে দুই পাশে দুইটা অ্যাঙ্কর সহ সে সিলেক্ট করছে। এই দুইটা পাথ যদি সিলেক্ট করি, দেখেন সে পুরা নিয়ে ফেলছে। আচ্ছা, এইটুকু কি মোটামুটি বোঝা গেছে? তাহলে কোনো কিছু যদি না থাকে, উইন্ডোতে সব আছে, এখানে হয়তো বা সব পাবেন না, আপনার ইন্টারফেসে সব কিছু পাবেন না। এখান থেকে নিয়ে আসা যায়, অ্যালাইনে আনবো, এখানে আসছে। না, এটা তো এখন লুজ ভাবে আছে না, মানে হালকা, এগুলোর মধ্যে নাই। চাইলে এগুলোর মধ্যে অ্যাড করতে পারি আমরা, সেটা অ্যাড করা যেতে পারে অনেকভাবে। চাইলে এখানে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করব। দেখেন সবুজ একটা কালার আসতেছে না? যখন ছেড়ে দিব তখন সে অ্যাড হয়ে যাবে এর মধ্যে। এটা ছিল অ্যালাইন, এখন আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, অ্যালাইনটা আজকে দেখব। সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট মানে তো আমরা বুঝি অনেকে, তাই না? জেনারেলি যেটা বুঝি সেই কাজটাই করে এখানে আসলে। আচ্ছা, অ্যালাইনমেন্ট, আমরা যদি এই তিনটাকে চিন্তা করি, অ্যালাইনমেন্টের এখানে কিছু অপশনস আছে। যেমন দেখেন, অ্যালাইন করতেছে অ্যালাইন অবজেক্টস, আমরা নাম এখানে দেখতে পারবো। যদি ক্লিক করি নামটা দেখাবে। আচ্ছা, নাম দেখাচ্ছে না, যাই হোক। এটা দিয়ে দেখেন একটা দাগ দেয়া আছে, একটা দাগ দেয়া আছে, তার পাশে শেপ দেয়া। এটা কিন্তু কি বলে, এটা হরাইজন্টাল না, কিন্তু এটা ভার্টিক্যাল। এটা হরাইজন্টাল, এটা আচ্ছা ঠিক আছে। কি কাজ করে সেটা দেখেন। এটা লেফট বলতেছে, যেহেতু লেফট কিন্তু বোঝা যাচ্ছে যে মার্জিনটা লেফট সাইডে দিয়ে রাখছে, তাই না? সিলেক্ট করলে
সব লেফটে এনে অ্যালাইন করে দিচ্ছে। বুঝতে পারছেন? একটা কাজ গেল। তারপরে যদি এটা, আচ্ছা এবার দেখাচ্ছে এটা কি করতেছে, সেন্টার বলতেছে। তো যদি সেন্টার করি সবকিছু সেন্টার নিয়ে আসতেছে। ভুল দেখাচ্ছে আমার এখানে, ডিস্ট্রিবিউট বলতেছে, আসলে এটা ডিস্ট্রিবিউট না, এটা ডিস্ট্রিবিউট। আচ্ছা এটা সিলেক্ট হয়ে আছে এখন, যাই হোক ফ্রি সফটওয়্যারে কিছু প্রবলেমও থাকে, বুঝতে পারছেন? এই যে ডিস্ট্রিবিউট বলতেছে, আচ্ছা এটা তো সিলেক্ট হয়েছে এখানে। একটা বুঝলে মনে হয় বাকি এই দুইটা বোঝা যাবে। এটা লেফট করলে এটা সেন্টার করবে, এটা রাইট করবে। দেখেন এটা রাইটে নিয়ে আসতেছে। আর এটা ছিল ভার্টিক্যাল যেটা, এটা কি করবে, এটা যদি এই দিক থেকে নেই তাহলে বুঝতে পারবো। এটা কি করবে, আপে নিয়ে যাবে, উপরে নিয়ে আসছে, তাই না? অ্যালাইন করতেছে। এটা কি করবে, এটা সেন্টারে রাখবে, সেন্টারে নিয়ে এসে করতেছে। আর এটা নিয়ে যাবে বটমে। এই কাজটা করলো সে। আর ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে সেটা একটু এভাবে দেখালে বুঝবো। সবগুলা ধরে যদি এদিক থেকে ডিস্ট্রিবিউট করি, এদিক থেকে করা উচিত। কি করলো, লেফটে সরাই নিয়ে কি করলো, মাঝখানের গ্যাপগুলা কিন্তু সেম সমান করে দিছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন লেফটে নিয়ে এসে গ্যাপগুলো সমান করে দিছে। এটা কি করে, এটা সেম কাজ করতেছে, মূলত ডিস্ট্রিবিউশনের কাজ। ডিস্ট্রিবিউশন মানে কি, একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা, চারটা জিনিস এখানে আছে, মাঝখানের গ্যাপগুলা যাতে একটার পরে আরেকটা যে সমানভাবে যে গ্যাপগুলা থাকে এইগুলা যাতে মেইনটেইন করে ফেলে, মেইনটেইন করে ফেলতেছে। আবার এটা আবার এদিক থেকে করবে। এটা যদি আমরা ঘুরাই ফেলি, এটা যেমন হরাইজন্টাল ছিল, ভার্টিক্যাল ছিল, এটা হরাইজন্টালি কাজ করবে। যদি একটু কম বেশি করে দেই, এই দিক থেকে সে আবার ডিস্ট্রিবিউটটা করতেছে। জেনারেল নলেজ ছিল এটা একটা। এটা একটু শো অপশনসে যান, যে আরো দুইটা অপশন বেশি চলে আসে। এটার কাজও সেম একরকম। এখানে অ্যালাইন টু কিছু অপশন আছে, সেটা পরে দেখাই। যেমন এখানে দেখেন এতক্ষণ আমরা দেখলাম যে নর্মালি করে দিচ্ছে, কিন্তু আমরা যে চাই যে এখানে ডিস্টেন্সটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স হবে, যেমন 10 পিক্সেল হবে, 20 পিক্সেল হবে, এরকম কিছু একটা হবে। সেক্ষেত্রে কীরকম করতে পারি, এখানে কম আছে, এখানে বেশি আছে, এটা দিয়ে একটাতে সিলেক্ট করব। এখানে আমার দেখেন যখন আমি সব সিলেক্ট করতেছি এটা কিন্তু অ্যাক্টিভ না, এখানে একটা সিলেক্ট করলে এটা অ্যাক্টিভ হচ্ছে। আমি চাচ্ছি এখানে কত দিব, 20 পয়েন্ট দিব। 20 পয়েন্ট দিয়ে এটা করতেছে, এদিকে ডিস্ট্রিবিউট করবে, তার মানে এটা ইউজ করতে হবে আমার। এটা যদি ইউজ করি, সবগুলোর মাঝখানে 20 পয়েন্ট করে গ্যাপ তৈরি করছে। আমি মেপে দেখাই, 20 পয়েন্টই হওয়ার কথা। বিশ, তাই না? হাইট 20 দেখাচ্ছে, তাই না? তার মানে সবগুলো তো সমানই লাগতেছে, সমানই করবে, যেহেতু আমরা হাত দিয়ে করি নাই, এটা অটোমেটিক হয়েছে, তার মানে সবগুলো সমান আছে। এভাবে এটা করা যায়। আর এটার কাজ হচ্ছে এদিক থেকে করবে, দেখাতে হবে এটা, এটা আপনারা দেখাতে হবে। আচ্ছা আমি চাচ্ছিলাম এটা আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা এখান থেকে দেখেন, এটা দিবেন হচ্ছে, সরি এটা চাচ্ছি 50, 20-এ বেশি কম হয়ে গেছে। এটা দিব 50 করে ফেলছে সবগুলোর মাঝখানের গ্যাপগুলা। মোটামুটি ক্লিয়ার? প্র্যাকটিস করে দেখেন, প্রবলেম হলে আমিও দেখব। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করেন, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস যে অ্যালাইন করব, সেই অ্যালাইনমেন্টটা কিসের ভিত্তিতে হবে। এখানে দেখেন বলতেছে অ্যালাইন টু সিলেকশন, মানে যেগুলো সিলেক্ট করতেছি এগুলোর পার্সপেক্টিভে অ্যালাইনমেন্ট হবে। আরেকটা বলতেছে অ্যালাইন টু আর্টবোর্ড, এই দুইটাই মূলত লাগে। অ্যালাইন টু আর্টবোর্ড মানে কি, যদি সবগুলো সিলেক্ট করি আর্টবোর্ডটা দিয়ে নেই তাহলে বোঝা যাবে।
আর্টবোর্ড মানে হচ্ছে আর্টবোর্ডের পার্সপেক্টিভে এই জিনিসগুলোকে অ্যালাইনমেন্ট করবে। আমি যদি এটা সেন্টারে দেই, নিয়ে আসলো, এই কিন্তু আর্টবোর্ডের মানে যে ভার্টিক্যাল যে ইটা অ্যালাইনমেন্টটা আর্টবোর্ডের মাঝখানে কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? আর এটাকে যদি আবার এদিক থেকেও নেই, একদম কিন্তু এদিক থেকেও মাঝখানে, এদিক থেকেও মাঝখানে, দেখেন পুরোটা মাঝখানে না, আর্টবোর্ডের পার্সপেক্টিভে সেই অ্যালাইনমেন্টটা করছে। আর যখন সিলেকশনে যায়, তখন সিলেকশনে জাস্ট এই আগে যেটা করে দেখাচ্ছি সেই কাজটা করে। এটা আমরা অনেক সময় আর্টবোর্ডের যদি আর্টবোর্ড দরকার হয় তখন এখানে আর্টবোর্ডটা দিয়ে নিব, আর যদি আমাদের সিলেকশন দরকার হয়, নর্মালি সিলেকশনই থাকে, সিলেকশন দিয়ে তখন সিলেকশন থেকে করতে পারি।